চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে। আপা, আমি খুব ব্যথা পেয়েছি জানো। কি বিশ্রী ছোঁয়া। 7 বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘামার তো মুখখানা রাগে লাল বরণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতে দেখলো ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দু হাতে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসা স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতেই আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রী ভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। খেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চিরেকে দিতে হয়। বিরক্ত, রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাহির থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের 7 মাস পূরণ হওয়ার ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন না, তার ছোটো চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতোই সুন্দর, আদুরে, গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোটো চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে 2জন, দিহান আর তিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরি, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড়, ওহি আপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনের বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে তাই না? আম্মু তো বলে দুষ্টুমি না করতে, এত অচেনা কারোর সাথে খেলতে না। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টুমি করবো না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভরে কান্না আসলো চিত্রার। বয়সন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথম। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গেলে ফেললো চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে। আপা আছি না তোমার সাথে, কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুজ চেরির ডানে বামে মাথা নাড়ল। কি নিষ্পাপ ছোটো মুখ টানা, টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হয়, ভীষণ আদরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখ এখানা ধুইয়া দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পরে না যেন বুকে সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছিল সে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সে সুবাদী বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজে যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না, কোনো মতে চলন সই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘামড়ত, আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করে আপাতত কিছুটা শান্তি মিলেছে। গোসল করে লাল টকটকে একটা 3 পিস পরল চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশে ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল, ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসলো। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলিস চিতাবাগ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে কি এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখ তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতন জজ ব্যারিস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না, তাই বলে পার্স মার্কটা তুলবো না। বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। চিত্রের কথায় হাসলো চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায়, বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা বুদ্ধি, যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে।
তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেজন্যই চাঁদনির চোখ রাঙালো, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাভাগ, তুই না ভদ্র মেয়ে। হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলি ফিচলে হাসলো চিত্রা। চাঁদনিও চেয়েও রাগে রাগে মুখ করে রাখতে পারলো না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওর মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়। আর মেয়েটা বেশ গম্ভীর। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছলো ওহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাইয়ে দিবে? ছোট্ট চেরি আহির কামড়ের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে? ওহির কথাই মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন একটা কঠিন লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষায় ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকেও চেরিয়ে ওসব শিখে। ওহির নাক মুখ ছিটকানোর কথাই ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে না তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মিনিস্টারনি ভাব আছে, সমস্যা নাই। তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করবো না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসলো। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি। আর ওহি বারবারই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষেরই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট চেরি। চিত্রারও হাসি হাসি মুখ। অমাবস্যা নামলো, মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে বললেন যে আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শখ খেয়ে যাই। চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখলো। বোনের এমন ভঙ্গির কথা যে তার তত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনেদের দিকে, বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো একটু ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায়। যা নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসলো তুহিন। মাথায় আদরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি, ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়াই যায় না বুঝি? এজন্যই কি বাহার ভাই এত ঝাল খাই? তাই তো বলি, বাহার ভাই এত বড় কেন? তুহিন মিষ্টি হাসে চেরির গাল টেনে দিল। অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তকতা দিল। যেই না চিত্রা যেতে যাবে তধ্বনি চিত্রার বড় চাচি হাজির হলো। ব্যস্ত বইহি কণ্ঠে বলল, আহা, দুপুর হয়ে গেল যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রামা, যা তো বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি, আবার এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদের টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে 3টি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল। আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যে সে এই 3টা ফুলের গাছের জন্য হা হুতাশ করছিল, তখনই ছাদেই দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া এই গাছ কেউ আনবে না, কারণ তারা দুজনই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্টা থাকে। আর চিত্রের আবদারটাও যেন তাদের কাছেই। আনমনি ফুলগুলো মাথায় গুঁজতেই পেছন থেকে বিরাট পুরুষালী কণ্ঠে ভেসে এলো, এই মেয়ে ফুল ছিঁড়ছো কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সে বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার?
তোমারও না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুদ্ধিতে পারদর্শী চিত্রতা জানে, তাই এই গম্ভীর মনোভাবকে বিব্রত বোধ করতে কুটিল হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসলো। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালো করেই জানা আছে, তাই দু আঙুলের মাঝে সিগারেটটা শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কেটে গোমরা মুখ করে বলল, নিচে আপ্পার অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি। আমি কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খাই সেটা দেখব। চিত্রার পরদে পরদে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমি দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয়ে যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই রাখছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই একটু উনার শিরার উপশিরার বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রার কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলে ছন্নছড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এর দিকে ভীষণ মিল, দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহারের ধপধপ চলে যাওয়ার শব্দ শুনে গেল। যেতে যেতে বলল, শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই ঝরে যাবে, গলে যেন সে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গড়নের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যেন বয়সন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাগড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ফুঁক যাওয়া পোড়া ঠোঁটটাও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পড়ে যাওয়া গোটা খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরফি ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যি লোকটা জ্বালিয়ে দেবে একদিন। ঝরঝরে রৌদ্রে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংবদন্তি বিমূঢ় হয়ে আছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলি তত্ত্ব মধ্যেই ছুটে এসেছে চিত্রা। মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পেরেছে না চড়ের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে। কোনো রকমে উচ্চবাক্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? ভাত যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দিই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মহিনের দিকে তাকালো। বাহার সোজাসাপটা উত্তর দিবে সেটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি, তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, কি করেছো মহিন? ততক্ষণে মহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছু করিনি। বাহার পকেটে হাত গুজিয়ে হাসলো, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল। হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিড়মিড় করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কীভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখনও? মহিলার দাঁত কিড়মিড় করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রের ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো একটা ভয় তাকে কাবু করতে পারতো না, অথচ তার বাবা রক্তলাল চক্ষুনে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে পারছি, সময় লাগলো না চিত্রার। মহিনের মা লতা বেগমের রাগ চিত্রবুদ্ধি আকারে বলল, বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হা করে সবটা দেখছেন। বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। খ্যাক খ্যাক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছ, অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফ্যাশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়লো, সাথে তরতর করে বলল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকের বাঁ পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দুপা পিছিয়ে গেল অপরিচিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগর। বরং কোনো বাক্যবয় ছাড়াই
বিরাট আরেকটা চড় বসালো মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কম হতভম্ব হওয়ার বাধ্য হলো না। বাহার যেন অদৃষ্টভাবে চড়টা তাকিয়ে দিল। নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ জন্য প্রয়োজনের তুলনাও শীতল। চিত্রের বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চটটা মারল মহিনের ডান গালে এবং সবাইকে অবাক চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেইন গেটের পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটাই ধপ করে বসে বললেন, এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছু করেন না, আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামলো। তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপীড় ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ, ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারলেন না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয়ে মানলাম, এতগুলো চোর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার। এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা কি ওনার মতো বুদ্ধিমান লোকের কাছে প্রসারিত নয়? সব জায়গায় গা ছাড়া ভাবটা আদেও মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জা ভাবকে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষেরই তার পক্ষেই কথা বলেছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রের মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চোটটা যুক্তজয়ী হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল। খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকার বাইরে না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটাও এতটুকু হলো। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরের স্বরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওহি, বলো তো মহিন ঠিক কি করেছে তোমার সাথে? অসভ্যতম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল, মহিন আমার স্পর্শকাতার জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যে শনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মহিনের দিকে বলল। মহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলোপাতাড়ি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। ওহি স্বাস্থ্যসুলভ, বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছো। ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবারের মতো ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে। ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের যে যথেষ্ট সামলে রেখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন। ওরে আবার জেলে দেন, এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে ও, ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। সেদিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তত্ত্বমধ্যেই ছিঁচে শুরু করলো, তিলকে তাল বানালো। ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছড়াছড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বললেন,
যা হয়েছে তা শেষ। মোহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এই নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচন আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনেরই তো আর কয়েক মাস পরই ডেলিভারি রেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলেকে উদ্দেশ্যে করলেন। জুনায়েদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী, তাই নিজের মায়ের প্রস্তাবটা অপকর্তে না করে বলল, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনের পাশে থাকার, তাই এ সময়ও ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই, তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নেবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব। এমনভাবে ছুঁবো যেন নিজেকে দেখে নিজেই লজ্জা পান। ওহি নিরুত্তর রইল, ভাব এমন সে কথাখানা শুনেইনি। মহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভড়কে গেছে। সংসারটা ভাঙতে বসলে ভেবেই ভয় কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারেই সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে, যে যার মতন নিজেদের ঘরে আছেন। অন্যান্য দিনের মতো হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নির্জরিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুনটাং শব্দ। চিত্রার বয়সন্ধি মনের মন খারাপের অবশেষটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করি। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে অসময়ে গিটার বাজাচ্ছেন যে পরক্ষণই মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে, কেবল আর কেবলমাত্র দিহান আর তিশকের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর তিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুল কিনারে খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল। অতঃপর একদিন হুট করি বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গা ছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজনেই দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হয় সে, বাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রার পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো। তারপর ছোটো চাচার ঘরে এলো ওহি আপা। তারপর দিহান আর তিশান ভাই জমজ হলো বড় চাচির ঘরে। অতঃপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অয়নকেও পড়ান বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিত আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানা রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কিনা জিজ্ঞাসা করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোটার ঘরেই বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কমাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অসহ্য গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের